ট্রাম্প আর নেতানিয়াহুর খুবই খারাপ সময় যাচ্ছে। আপনারা জানেন যে গতকালকে আমি বলেছিলাম যে নেতানিয়াহুর প্রস্টেট ক্যান্সার হয়েছে, মরণব্যাধি ক্যান্সার। সুতরাং এই খুনির, এই অত্যাচারীর সে একজন মানুষ হতে পারে না। আমি কোনো মানুষের খারাপ কখনোই চাই না। সে কোনো মানুষের পর্যায়ে পড়ে না। একজন শয়তানের যে রোগ হয়েছে সেটি আসলে আল্লাহ তাআলা মানে সরাসরি মৃত্যু পথযাত্রী হবার জন্যে এই রোগ দেন। অনেকেরই দেন। তবে তাকে দেয়ার ক্ষেত্রে এই মুহূর্তে আমি মনে করি যে তাকে এই রোগ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, সে যে ভুল পথে আছে, সে যে একজন খুনি, তার বিচার এই পৃথিবীতেই তিনি আল্লাহ করতে চান হয়তো। যাই হোক, আরেকটি হলো আজকে দেখলাম আমরা ট্রাম্প মানে নেতানিয়াহুর জারজ বাবা ট্রাম্পের উপর হামলা হয়েছে। ট্রাম্পের উপর বলতে আশপাশে হামলা হয়েছে। তিনি ওয়াশিংটনের হিলটন হোটেলে বসে তিনি কথা বলছিলেন, মিটিং করছিলেন। এর সময় খাওয়ার সময় দেখা যাচ্ছে একজন মানসিক অসুস্থ বলা হচ্ছে। আপনাদেরকে আমি একটু বলি, আসলে ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের ঘটনার উপর তাদের স্টেটমেন্ট পুরো কখনোই বিশ্বাস করবেন না। কোনো ঘটনাকে যা দেখবেন খুব একদম খোলা চোখে যা দেখবেন, তাকেই আপনারা বিশ্বাস করে মন্তব্য করবেন না। কারণ এই দেশটির প্রতিটি পদক্ষেপের পেছনে রয়েছে তাদের নিজস্ব স্বার্থ। তারা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। সুতরাং এই ঘটনাকে আপনারা হয়তো আমার আমার উপরে অন্য মন্তব্য করতে পারেন। আমি এই ঘটনাটিকে খুব স্বাভাবিকভাবে দেখতে চাই না। এখানে যা দেখানো হয়েছে তার পেছনে আমার কাছে মনে হচ্ছে কোনো না কোনো একটা পরিকল্পনা রয়েছে। কারণ একজন আপনারা দেখেন যে এই ধরনের গুলি করার ঘটনার পর গুলি বন্দুকধারী যিনি থাকেন তাকে কিন্তু সরাসরি আ আ গুলি করা হয়। গুলি করে মেরেই ফেলা হয়। যখন সত্যিকার অর্থেই গুলি করার ঘটনা ঘটে। সেখানে ট্রাম্পের মতো একটা লোকের মিটিং এর মধ্যে এক একদম পুরোপুরি চিকনা-চাকনা একটা লোক আ বন্দুক সাথে নিয়ে গুলি করবে আর তাকে ধরে এখনো পর্যন্ত জীবিত রাখবে, এটি আমার বিশ্বাস হয় না। আমার কাছে যেটি মনে হয় ট্রাম্পের এখন খারাপ সময় যাচ্ছে। তার নিজের দেশে খুবই খারাপ সময় যাচ্ছে। তার রাজনৈতিকভাবে তার ক্যারিয়ারের মধ্যে মোটামুটি বড় ধরনের নড়চড় শুরু হয়েছে এবং রিপাবলিকান পার্টির মধ্যেও তার নিজের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ইরানের সাথে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে তিনি প্রেসিডেন্ট হিসেবে যে ৬০ দিন তার নিজের ইচ্ছাতে প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতা বলে তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন। সেজন্য তার নিজের সরকারের কাছ থেকে সে যেকোনো ধরনের অ্যামাউন্ট খরচ করতে পারেন। এই সক্ষমতা আগামী ১ তারিখ, মের ১ তারিখে সেটি চলে যাচ্ছে। এরপর কংগ্রেস থেকে তাকে অনুমোদন নিতে হবে সে কি যুদ্ধ বিদেশে চালাতে পারবেন কিনা। এবং এই যুদ্ধ যদি মের ১ তারিখ পর্যন্ত তিনি কোনো ফলাফল তার পক্ষে না নিতে পারেন, এরপর কিন্তু যদি কংগ্রেস অনুমোদন না দেয়, অর্থ ছাড় না দেয় বা বিদেশে আক্রমণের যুদ্ধ চালিয়ে যাবার অনুমতি না দেয়, তাহলে কিন্তু তাকে মাস্ট ফিরে আসতে হবে খালি হাতে। এই কারণে সে পাগল হয়ে গেছে। একদম পাগল হয়ে গেছে। এর জন্য কি লাগবে? তার প্রতি কিছু সহানুভূতি লাগবে। তার নিজের দেশে একটা জনমত তৈরি করতে হবে। তাকে কোনো না কোনোভাবে যেন আ এই ইরান যুদ্ধ থেকে খালি হাতে ফিরে না আসার যে অবস্থা সেটি যাতে মানে একটা আবেগের আবহ তৈরির মাধ্যমে যাতে তার পাশে বা তার পক্ষে কোনো না কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে। এটারই একটা বড় ধরনের পরিকল্পনার অংশ হতে পারে এই আক্রমণ। কারণ আপনারা জানেন এর আগে মুসলিম দেশগুলিতে বিভিন্ন কারণে আফগানিস্তানে কিভাবে নিজের দেশের ২ টি বড়, বড় বিল্ডিংকে ভেঙে আফগানিস্তানকে ধ্বংস করেছে, সাদ্দামকে ধ্বংস করেছে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে। আমি তাদেরকে বিশ্বাস করি না। আমি আমেরিকান জনগণকে অনেক শ্রদ্ধা করি। সারা পৃথিবীর শ্রেষ্ঠ জনগণদের মধ্যে তারাও আ এ শ্রেষ্ঠ। বাট আমি আমেরিকান সরকারকে কোনোভাবেই বিশ্বাস করি না। কারণ হলো দেখেন, তাকে বলা হচ্ছে যখন আ আ আক্রমণ করার পর তাকে ধরা হলো, ডোনাল্ড ট্রাম্প কি বলল? সে মানসিক বিকারগ্রস্ত মনে হয়েছে তার কাছে। আরে ভাই আপনি মাত্র ধরা হলো, তাকে তো বিচার করবে বা তাকে তো একটা সময় দিয়ে দেখতে হবে সে কে। সাথে, সাথে ট্রাম্প কি বলল? মানসিক বিকারগ্রস্ত বা এর মানে কি? আপনার মাথায় রাখতে হবে। যত বড় অপরাধীই হোক, তার যদি মানসিকভাবে সমস্যা থাকে তাহলে যুক্তরাষ্ট্র বা কানাডাতে ওই মানসিক বিকারগ্রস্ত মানুষের মানে অপরাধীর উপর যেকোনো ধরনের আ আক্রমণ কি বলে যে অত্যাচার বলুন বা তাকে ওই পেটানো, গুলি করা এগুলি কোনোভাবেই সম্ভব না। তাকে আগে চিকিৎসা করাবে এবং তার ওই অপরাধ কি তার মানসিক বিকারগ্রস্ততার কারণেই করেছে কিনা সেটা যদি হয় তাহলে এখানে অনেক ছাড় আছে এবং তাকে হয়তো
বিচারিক প্রক্রিয়া মুক্তি করে দেওয়ার মতো সুযোগ থাকে। সুতরাং এই স্টেটমেন্টের পর আমার যথেষ্ট সন্দেহ বেড়েছে যে আদতে এই লোকটাকে দিয়ে করানো হয়েছে কিনা এটি এখন তদন্তের বিষয়। যাই হোক, বাকি রইল ইরানের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধের অবস্থা সেটি অনেকটা আগের অবস্থাতেই রয়েছে। অবরোধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যে কারণে ইরান একটু চাপের মধ্যেই রয়েছে। কারণ ইরানের যে কিছু পণ্য বিভিন্ন দেশে যায়, যেগুলোর উপরেই তারা আসলে অর্থনীতিকে সচল রেখেছে, সেগুলির উপরে নজরদারি বেড়েছে এবং আহ, আপনার ওমান সাগর থেকে শুরু করে আন্তর্জাতিক নৌ চলাচল রুটের উপরে যে নজরদারি বাড়িয়েছে আহ, যুক্তরাষ্ট্র, এবং বাধা দিচ্ছে যাতে ইরানি কোনো ধরনের পণ্য আন্তর্জাতিকভাবে কোনো রুটে গিয়ে তারা আর্থিকভাবে সচলতা ধরে রাখতে পারে, এটি কোনোভাবে করতে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। এখানে একটু চাপে রয়েছে, তবে আব্বাস আরাকচি পররাষ্ট্রমন্ত্রী ইরানের, তারা বলেছে তারা কোনোভাবেই বসতে চান না। আপনারা জানেন যে গতকালকে, গত কয়েকদিন যাবৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কি বলেছে? বলেছে যে আমরা ইসলামাবাদের পথে, মানে পাকিস্তানের পথে যাচ্ছি, আমরা আলোচনা করতে রাজি আছি। ইরান এর পক্ষ থেকে ইরান আসবে, কথা দিয়েছে, ইরান বসবে, ইরান রাজি হবে, এগুলির কোনো কিছুই সত্য না। ইরান বলেছে আসলে আমরা কোনোভাবেই সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে কথা আর বলতে চাই না যতক্ষণ না পর্যন্ত অবরোধ না সরানো হবে। যুক্তরাষ্ট্র অবরোধ সরায়নি এবং ইরানও সরাসরি কথা বলার জন্য ইসলামাবাদে আসেনি। বরং জনাব আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি ব্যক্তিগতভাবে যেহেতু মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান রয়েছে, পাকিস্তানের হায়ার যে অথরিটি রয়েছে তাদের সাথে সৌজন্যমূলক আহ, দেখা এবং ইরানের অবস্থান জানান দেওয়ার জন্য এসেছিল। তিনি যাওয়ার সময় তিনি বলে গেছে যে পাকিস্তান খুব চমৎকারভাবে এই বিষয়গুলিকে মধ্যস্থতা করছে এবং তাদের আগে উপরে যে অবরোধ দেওয়া আছে সেগুলি না সরালে কোনোভাবেই বসবে না, বরং যুদ্ধেই তারা এখনো পর্যন্ত রাজি রয়েছে। এত চাপের পরেও তারা কোনোভাবেই শুধুমাত্র কথা বলবার জন্য এখানে আসতে রাজি নয়। তাদের যুক্তরাষ্ট্রের যে দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়ার যে ইয়ে রয়েছে, প্রজেক্ট রয়েছে, সেটিকে হস্তান্তর করা আর হরমুজ প্রণালীকে হস্তান্তর করা যুক্তরাষ্ট্রের কাছে, এই বিষয়ের উপরে কথা বলতে রাজি না ইরান, এই পর্যায়ে রয়েছে। সুতরাং এটি নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ইরান কোনোভাবে আলোচনা করেনি বা এই জাতীয় আদান প্রদানের মধ্যে ইরান রাজি নয়। এখন বাকি রইল যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা। যুদ্ধ হওয়ার সম্ভাবনা মের 1 তারিখে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের অবস্থানে বড় ধরনের পরিবর্তন হলে পরেই যুদ্ধের একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পাবো, মানে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দিতে যাবে। আর এর আগে অবরোধের শিকার কিন্তু শুধুমাত্র ইরান নয়, অবরোধের বড় ধরনের শিকার কিন্তু চায়না হচ্ছে। এখানে মাথায় রাখতে হবে, চায়নার বড় ধরনের ব্যবসায়িক পার্টনার কিন্তু ইরান। চায়নার অনেক খনিজ যে সম্পদের চাহিদা কিন্তু ইরান থেকে পরিপূর্ণ করা হয়। এখন ইরান যদি বা চায়না যদি ইরান থেকে ওই ধরনের তেল থেকে শুরু করে অন্যান্য সামগ্রী যদি না আনতে পারে, এবং যুক্তরাষ্ট্রের অবরোধের যে বাধার সম্মুখীন যদি বারবার হতে থাকে, তাহলে কিন্তু চায়নারও চাহিদার ঘাটতি হবে এবং সেখানে কিন্তু চায়না আর বসে থাকবে না। চায়না কিন্তু সামনে আসবে এবং ইরানের পাশে দাঁড়াতে বাধ্য হবে এবং মুখোমুখি অবস্থানে যেতে তারাও বাধ্য হবে। সুতরাং এই বিষয়গুলি একটি বড় ধরনের খুবই জটিল একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে সামনের সময়ে যুদ্ধটা। আমরা আশা করি আহ, যুক্তরাষ্ট্র তার বুঝবে, তার অবস্থান সম্পর্কে তারা অবগত হবে এবং সামনের সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা দ্রুত পদক্ষেপ নেবে বলে আমি মনে করি। এতে তাদের জন্যই ভালো হবে। ধন্যবাদ সবাইকে। দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সালাম।